চীন রাশিয়ার যৌথ সামরিক নৌমহড়া শুরু, পশ্চিমা বিশ্বে উদ্বেগ। পাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনা মাল্টিরোল অ্যাটাক জেট 10 হেলিকপ্টার। এক মাসে ইউক্রেনে 6000-এর বেশি ড্রোন হামলা রাশিয়ার। চীন পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে চায় ইরান। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া হামাসকে নিরস্ত্র নয় বার্তা তুরস্কের। ট্রাম্পের হুমকি উড়িয়ে রাশিয়ার তেলেই ভরসা ভারতের। গাজা যুদ্ধ বন্ধে সিডনির রাজপথে লাখো মানুষ, চাপে অস্ট্রেলিয়া সরকার। ইরানের গোয়েন্দা সফলতা, ইসরায়েলি পাইলটদের পরিচয় ফাঁস। 600 বছর পর রাশিয়ায় জেগে উঠল নিষ্ক্রিয় থাকা আগ্নেয়গিরি। ইসরায়েলকে অস্ত্র দেবে না কানাডা। ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপ, মুখ খুললেন মোদি। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঘোষণা, পরের যুদ্ধে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। ইরানের প্রেসিডেন্টকে গার্ড অব অনার, শেহবাজের সাথে যৌথ সংবাদ সম্মেলন। বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা চালু করল যুক্তরাজ্য। নিজের প্রেস সচিবের মুখ এবং ঠোঁটের প্রশংসা করলেন ট্রাম্প। চীন ও রাশিয়া জাপান সাগরে জায়ান্ট সি 2025 নামে 3 দিনের যৌথ নৌ সামরিক মহড়া শুরু করেছে। রাশিয়ার ভ্লাদিভোস্টক বন্দরের কাছে এই মহড়ায় সাবমেরিন উদ্ধার, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সাবমেরিন বিধ্বংসী অভিযান এবং সামুদ্রিক যুদ্ধ পরিচালনা করা হবে। মহড়ায় রাশিয়ার সঙ্গে 4টি চীনা যুদ্ধজাহাজ অংশগ্রহণ করেছে। মহড়ার শেষ প্রশান্ত মহাসাগরের প্রাসঙ্গিক জলসীমায় যৌথ নৌটহল চালানো হবে। 2012 সাল থেকে নিয়মিত এই মহড়া চালিয়ে আসছে দুদেশ। বিশেষ করে 2022 সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর তাদের সামরিক সহযোগিতা আরও জোরদার হয়েছে। চীন নিজেকে নিরপেক্ষ পক্ষ দাবি করলেও পশ্চিমা দেশগুলোর ইউক্রেনকে অস্ত্র সরবরাহের সমালোচনা করে আসছে। এই যৌথ মহড়ায় মার্কিন নেতৃত্বাধীন বৈশ্বিক শক্তির ভারসাম্য রক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর হাতে এসেছে চীনের তৈরি আধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট 10। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর মুলতান গ্যারিসনের সেনাবাহিনীর প্রধান মার্শাল সাইয়দ অসিম মুনির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হেলিকপ্টারের। বিশেষজ্ঞরা বলছেন, জেট 10 পাকিস্তানের আকাশ যুদ্ধ সক্ষমতাকে ব্যাপকভাবে উন্নত করবে এবং আঞ্চলিক সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। গত মঙ্গলবার একটি ভিডিওতে দেখা যায় জেট 10 আকাশপথে উড়ছে এবং এটি পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র বহন করে। ধারণা করা হচ্ছে আগামী মার্চে পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে হেলিকপ্টারের আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। এর আগে পাকিস্তানের আরেক চীনা বিমান J-10C 7 মে ভারতীয় রাফাল বিমানের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করেছিল। জুলাইয়ে ইউক্রেনে রাশিয়া চালিয়েছে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা, সংখ্যাটি 6000 ছাড়িয়েছে। এএফপি ও কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানায়, গত মাসে রাশিয়া ছুড়েছে প্রায় 6297টি ড্রোন, যা জুনের চেয়ে 16% বেশি। শুধু 9 জুলাই এক রাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ছোড়া হয় 741টি ড্রোন ও ডিকয়। নিহত হন অন্তত 8 জন। 31 জুলাই কিয়েভে চালানো হামলায় প্রাণ হারান 31 জন, আহত 159। রাশিয়ার সেই হামলায় ব্যবহার করে 300 ড্রোন, 8টি ক্ষেপণাস্ত্র। এসব হামলায় কিন্ডারগার্টেন, ঘরবাড়ি, অ্যাম্বুলেন্স সহ বেসামরিক অবকাঠামো চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রেসিডেন্ট জেলেনস্কি একে সন্ত্রাসী বর্বরতা বলেছেন। পাল্টা জবাবে ট্রাম্প ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়ে রাশিয়া ও তার মিত্রদের ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। এই পরিসংখ্যান রাশিয়ার ড্রোন যুদ্ধ কৌশলের ভয়াবহ রূপ তুলে ধরে। চীন পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তান সফরের আগে তেহরানে তিনি বলেন, পাকিস্তানের মাধ্যমে ইরান এ রোডে যুক্ত হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তার ঘটাতে পারে। বাণিজ্য, সীমান্ত ও পরিবহন সহ বিভিন্ন খাতে সম্পর্ক জোরদারে $10 বিলিয়ন লক্ষ্য স্থির করেছেন তিনি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থানকে স্বাগত জানিয়ে মুসলিম দেশগুলোর ঐক্যের ওপর জোর দেন পেজেশকিয়ান। সফরে লাহোর বিমানবন্দরে তাকে স্বাগত জানান নওয়াজ শরীফ ও মারিয়াম নওয়াজ। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সফরকালে প্রেসিডেন্ট আসিফ আলী জরদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করবেন তিনি। ইসলামাবাদ বলছে, এই সফর দুদেশের ভ্রাতৃসুলভ সম্পর্ক আরও মজবুত করবে। হামাসকে নিরস্ত্র করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তুরস্ক। জাতিসংঘ ফিলিস্তিন বিষয়ক 3 দিনের সম্মেলনে হামাসকে অস্ত্র হস্তান্তরের প্রস্তাব উঠলেও তুরস্ক জানায়, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত তারা এ ধরনের প্রস্তাবের পক্ষে নয়। তুরস্কের আপত্তিতে ঘোষণাপত্র থেকে নিরস্ত্রীকরণ শব্দটি বাদ দেওয়া হয়েছে। তারা জানায়, হামাসকে নিরস্ত্র করা হলে তা অবশ্যই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বা আন্তঃফিলিস্তিনি ঐক্যের মাধ্যমে হতে হবে। তুরস্ক আরও জানায়, তারা হামাসকে জিম্মি মুক্তির কোনো বিনা শর্ত আহ্বান জানায়নি, বরং যুদ্ধবিরতির সামগ্রিক প্রেক্ষাপটে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তিকে সমর্থন করেছে। 122টি দেশ ও 6টি আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণের সম্মেলনের লক্ষ্য ছিল 2 রাষ্ট্র সমাধানে সময়সীমাবদ্ধ এবং রোডম্যাপ প্রণয়ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও জরিমানার হুমকিকে অগ্রাহ্য করে
রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ভারত সরকারের দুই শীর্ষ কর্মকর্তা জানান, রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তি রয়েছে, যা রাতারাতি বাতিল করা সম্ভব নয়। বর্তমানে ভারত তার তেলের মোট 35% রাশিয়া থেকে আমদানি করছে। ট্রাম্প দাবি করেছিলেন ভারত আগস্ট থেকে 25% শুল্ক ও জরিমানা দেবে এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তবে দিল্লি সে দাবি নাকচ করে বলেছে, এই আমদানি বৈশ্বিক নিয়ম মেনেই হচ্ছে, কারণ রুশ তেলের উপর সরাসরি কোনো মার্কিন নিষেধাজ্ঞা নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জ্বালানি উৎস নির্ধারণে তারা বৈশ্বিক বাজার ও জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেয়, অন্য দেশের চাপ নয়। গাজা যুদ্ধ বন্ধ এবং মানবিক ত্রাণ সরবরাহের দাবিতে অস্ট্রেলিয়ার সিডনিতে লাখো মানুষ বিক্ষোভ করেছে। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে মার্চ ফর হিউম্যানিটি কর্মসূচিতে অংশ নেয় আন্দোলনকারীরা। হাতে হাড়ি পাতিল নিয়ে ক্ষুধার প্রতীকী প্রতিবাদ জানানো হয়। অংশ নেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জো। আদালতের নির্দেশে সিডনি হারবার ব্রিজে মিছিলে অনুমতি মেলে, যদিও পুলিশের বিরোধিতা ছিল। একই ধরনের মিছিল হয় মেলবোর্নেও। গাজায় চলমান যুদ্ধে নিহত হয়েছেন 60,000-এর বেশি ফিলিস্তিনি। দুর্ভিক্ষের মুখে লাখ লাখ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি বিপদে। এই পরিস্থিতিতে ফ্রান্স এবং কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ব্রিটেনও একই পদক্ষেপ নিতে পারে বলে জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দ্বিরাষ্ট্র সমাধান চাইলেও ফিলিস্তিনকে এখনও স্বীকৃতি দেয়নি। ইরান দাবি করেছে, গত জুনে তাদের বিরুদ্ধে হামলায় অংশ নেওয়া ইসরায়েলি পাইলট, কমান্ডার ও ড্রোন অপারেটরদের পুরো পরিচয় তারা উন্মোচন করেছে। রাষ্ট্রীয় মিডিয়া প্রেস টিভিতে প্রতিবেদনে বলা হয়, স্কোয়াড্রন 119-এর ডেপুটি কমান্ডার মেজর ইয়ায়েল অ্যাশ সহ অনেকের ঠিকানা, ইউনিট ও অতীত কর্মকাণ্ড ইরানের হাতে রয়েছে। এই তথ্য ফাঁসের পর ইরান ইতোমধ্যে ইসরায়েলের বিভিন্ন সেনার বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়াভনের এক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান দাবি করেছে, তারা 22 দফা হামলা চালিয়ে ইসরায়েলকে মাত্র 12 দিনে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে বাধ্য করেছে। ইসরায়েল সেনাদের স্কুলের মতো বেসামরিক স্থানে সরিয়ে নিচ্ছে, যাতে পরবর্তী হামলায় ইরানকে দোষারোপ করা যায়। ইরানের গোয়েন্দা তথ্য ফাঁস অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। রাশিয়ার কামচাটকায় 600 বছর পর প্রথমবারের মতো ক্র্যাশেনিনিকোভ আগ্নেয়গিরি অগ্নুৎপাত শুরু করেছে। রুশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, গত সপ্তাহের শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে একটি ঘটেছে। আগ্নেয়গিরি থেকে প্রায় 6000 মিটার উঁচু ছাইয়ের মেঘ উঠে প্রশান্ত মহাসাগরের দিকে ভেসে যাচ্ছে, যা জনবসতি থেকে দূরে রয়েছে। 1463 সালে অগ্নুৎপাতের পর দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকা এই আগ্নেয়গিরি এবার নতুন করে সক্রিয় হয়েছে। একই সময়ে কামচাটকার আরও একটি সক্রিয় আগ্নেয়গিরি ক্লিউচেভস্ক অগ্নুৎপাত শুরু করেছে। পাশাপাশি কুরিল দ্বীপপুঞ্জে 7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে সুনামির ঢেউ বড় হওয়ার আশঙ্কা কম হওয়ায় জরুরি কর্তৃপক্ষ উপকূলবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে। ভূমিকম্প ও আগ্নেয়গিরির এই ঘটনা পুরো অঞ্চলে সতর্কতা বাড়িয়েছে। গাজায় ব্যবহারের সম্ভাবনা রয়েছে এমন সব সামরিক রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে কানাডা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এক বিবৃতিতে বলেন, কানাডা একটি কঠোর সীমারেখা টেনেছে এবং তা আমরা বজায় রাখব। 2024 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত গাজায় ব্যবহারের ঝুঁকিপূর্ণ সামগ্রী রপ্তানির জন্য কোনো নতুন অনুমোদন দেওয়া হয়নি। একটি অনুমোদনও পাস হয়নি। আমরা কখনোই অনুমতি দেব না যে কানাডায় তৈরি অস্ত্র এই সংঘর্ষে কোনোভাবেই ব্যবহার হোক। এর আগে গত 29 জুলাইয়ের এক প্রতিবেদনে দাবি করা হয়, কানাডা থেকে এখনও অস্ত্র ইসরায়েলে যাচ্ছে। আনন্দ বলেন, যেসব বস্তু বুলেট হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলো আসলে পেইন্ট বল ধরনের প্রজেক্টাইল। এসব বস্তু যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়, আর যদি কেউ সেগুলো ব্যবহার করতে চায় তবে তার জন্য অনুমোদনের প্রয়োজন হবে, যে অনুমোদন দেয়া হবে না। ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতি নিয়ে প্রথমবার মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ভাষণে দেশবাসীকে দেশীয় পণ্য কেনার আহ্বান জানিয়ে মোদী বলেন, বিশ্ব অর্থনীতি নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বৈশ্বিক অর্থনীতি অনিশ্চয়তার মাঝে ভারতের অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এ সময় মেক ইন্ডিয়া পণ্যের প্রসারে আহ্বান জানান মোদী। প্রতিটি কাজে স্বদেশী ভাবনা ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করবে বলে জানান তিনি। বলেন, এটাই হবে মহাত্মা গান্ধীর প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা। আমাদেরও শুধু দেশীয় পণ্য বিক্রি করার সংকল্প নেওয়া উচিত। ইরান সফলভাবে একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। এই মিসাইল বায়ুমণ্ডলের বাইরে থাকা অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে। হাইপারসনিক মিসাইল শব্দের গতির 5 গুণ বা তার চেয়ে বেশি গতিতে ছুটে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যার ফলে একে শনাক্ত করা বা প্রতিহত করা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন। এছাড়া এই মিসাইলের গতিপথ পূর্বাভাস করাও কঠিন, এমনকি
রাডার ফাঁকি দিয়ে আঘাত হানতে এটি সক্ষম। যদি সত্যি ইরান এবার কার্যকর এই হাইপারসনিক মিসাইল তৈরি করে থাকে, তাহলে এটি শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্যকে পাল্টে দিতে পারে। এমন বাস্তবতায় তেল আবিবের জন্য সামনে আরও অস্থির সময় অপেক্ষা করছে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। পাকিস্তানে সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রধানমন্ত্রী ভবনে তাকে স্বাগত জানান শেহবাজ। এরপর পেজেশকিয়ানকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাথে যৌথ সংবাদ সম্মেলন করেন শেহবাজ। শেহবাজ বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের পূর্ণ অধিকার রয়েছে। ইসলামাবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে পাকিস্তান ও ইরান দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বার্ষিক বাণিজ্যের পরিমাণ $8 বিলিয়ন পৌঁছাতে সক্ষম হয়েছে। এই পদক্ষেপকে কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বের একটি নতুন পর্যায় বলেও অভিহিত করা হচ্ছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ভিসার জন্য কাগজ নথিপত্রের পরিবর্তে ই ভিসা ব্যবস্থা চালু করছে দেশটির সরকার জানায়, ভিসা স্টিকারের পরিবর্তে চালু হওয়া ই ভিসা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে। এই পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাজ্য ইতোমধ্যে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট বাতিল করে দিয়েছে এবং এর পরিবর্তে ই ভিসা চালু করেছে। একইভাবে আগামীতে বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড এবং পাসপোর্ট সিল বা স্টিকার ভিসা সবকিছুই ধাপে ধাপে ই ভিসার মাধ্যমে প্রতিস্থাপিত হবে। নিজের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ক্যারোলিনের মুখ, মস্তিষ্ক এবং তার ঠোঁট যেভাবে নড়ে, যেন মনে হয় তিনি একজন মেশিন গান। ট্রাম্প আরও বলেন, তিনি একজন তারকা, তিনি অসাধারণ মানুষ। আমার মতে তার চেয়ে ভালো প্রেস সচিব আর কেউ ছিল না। তিনি অসাধারণ। 27 বছর বয়সী ক্যারোলিন ট্রাম্পের পঞ্চম প্রেস সচিব। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ক্যারোলিনকে এই দায়িত্ব দিয়েছেন। এদিকে ক্যারোলিন বলেন, ট্রাম্প তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে গড়ে অন্তত একটি করে যুদ্ধবিরতি করতে সহায়তা করেছেন। এ কারণে তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।